দর্শক স্বাগত জানাচ্ছি আর টিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা দ্রুত সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 2 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আবেদনে বলা হয়, যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নয়, সেহেতু সব ক্ষেত্রে তার বক্তব্য নিষিদ্ধ চাওয়া হয়নি। শেখ হাসিনা ফোনালাপ, অডিও, ভিডিও যে ধরনের বক্তৃতা ঘৃণা সৃষ্টি করে, ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করে, সেসব সহ লিখিত বক্তব্য প্রচার না করার নির্দেশনা চাওয়া হয়। এর আগে গেল 18 নভেম্বর, জুলাই, আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়। ফাঁস হয়েছে, যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতোপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় আগামী 17 ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। ওই দিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হবে। এই রায়ে দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলে প্রত্যাশা আইনজীবীদের। রিটের উপর দেয়া রুল শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। 17 আগস্ট 15 সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে 15 সংশোধনী বাতিলে রুল দেয়া হয়। রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ 10 জন অন্তর্ভুক্ত হয়ে শুনানি করেন। 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আমরা প্রত্যাশা করি যে 15 সংশোধনীর মাধ্যমে যেভাবে ডেমোক্রেসিকে দেশত্রয় করা হয়েছে, জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হয়েছে, 15 সংশোধনীর মাধ্যমে একনায়কতান্ত্রিক অথরিটারিয়ান গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এই আর্গুমেন্ট করেছিলাম। আমাদের বিশ্বাস যে আদালতে আমাদের এই আর্গুমেন্ট গ্রহণযোগ্য হবে এবং ডেমোক্রেসি রেস্টোর হবে, অথরিটারিয়ানিজম বিলুপ্ত হবে, মানুষের শাসন প্রতিষ্ঠিত হবে। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। ওসি শাহিন জানান, গতকাল চন্দন চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যায় ভৈরব স্টেশনে নেমে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। গভীর রাত হলেই শ্বশুরবাড়ি মেথরপট্টিতে যাওয়ার কথা ছিল চন্দনের। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে চন্দনের অবস্থা জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গেল 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল হত্যা ঘটনায় কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এই মামলায় 1 নম্বর আসামি চন্দন। এর আগে এই হত্যা মামলায় 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আইনজীবী হত্যার প্রধান আসামি চন্দনকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে ইতোমধ্যে, তো কখন নাগাদ আদালতে তোলা হবে তাকে বিস্তারিত জানাবেন। জি
আপনারা আসলে যেমনটি বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আমরা কথা বলেছিলাম ডিসি ক্রাইমের সাথে রইসুদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল সন্ধ্যা 7টার সময় গ্রেপ্তার করা হয়েছে। এর পরপরই কিন্তু তাকে ভৈরব থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখান থেকে সকালবেলায় কিন্তু কোতোয়ালি থানা পুলিশ রওনা দিয়েছেন এবং তাকে নিয়ে ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে। এখনো আনা হয়নি চট্টগ্রামে। আমরা কোতোয়ালি থানার ওসির সাথে কথা বললাম, তিনি জানালো আসলে দুপুরের পরে যে কোনো সময় তাকে থানা আনতে পারে এবং এর পরপরই আদালতে তাকে প্রেরণ করবেন। এরপরে তার আদালত প্রেরণ করার পরে পুলিশ কিন্তু রিমান্ড চাইবে। এখন পুলিশ বললো তারা রিমান্ড চাইবে, আদালত যদি রিমান্ড মঞ্জুর করে তখন আসলে রিমান্ড নেবে। কিন্তু এই একটা বিষয় জানিয়ে রেখে সেটা হচ্ছে যে ডিসি ক্রাইম আমাদেরকে জানিয়েছেন আসলে আসামি চন্দন দাস খুবই চতুর। তিনি কিন্তু তার যে মোবাইল নাম্বারটি ছিল সেটি কিন্তু পাল্টিয়ে ফেলেছেন এবং এই মোবাইল নাম্বারটি পাল্টিয়ে ফেলার কারণে তাকে ধরতে বেশ ব্যাক পেতে হয়েছে। এখানকার যারা ডিবির কর্মকর্তা আছে তারা কিন্তু তাকে শনাক্ত করতে পারেনি। এরপর গত 2 দিন আগে তাকে শনাক্ত করতে পেরেছে, সে তার শ্বশুর বাড়িতে যাবে। সেই নতুন মোবাইল যে নাম্বারটি সেটি তারা সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় বুঝতে পারে যে সে কিন্তু ভৈরব স্টেশনে আছে। এরপর পরে সেখানে কিন্তু আসলে পুলিশের সহায়তায়, ভৈরব থানা পুলিশের সহায়তায় সেখানে কিন্তু তারা আগে থেকে অবস্থান নেই। এরপরে তাকে গ্রেপ্তার করে। তবে এখানকার যারা আইনজীবী আছে চট্টগ্রামে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন এই চন্দন দাসই কিন্তু মূল পরিকল্পনাকারী এবং চন্দন দাসকে যদি রিমান্ডে নেওয়া হয় তার সাথে আরও কারা জড়িত ছিল, কেন বা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কিন্তু বিস্তারিত বলবে। এবং আইনজীবীরা আরও অভিযোগ করে বলেছেন ঘটনার সময় এই চন্দন দাস কিন্তু আসলে তার উগ্রতা কিন্তু অনেক বেশি ছিল বলে তারা অভিযোগ করে বলেছেন। তবে সিএমপি ক্রাইম থেকে জানানো হচ্ছে আসলে যখনই আনবে তখনই তারা রিমান্ড চাইবে, এরপর আদালতে প্রেরণ করবে। তবে এখনো পর্যন্ত আনেনি, দুপুরের পরে আনবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। অপরাধের সাথে জড়িত না থাকলে পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না, এমনটাই জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বলেন, সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি মামলা বাণিজ্য করছে। কেউ যদি ইচ্ছে করে মিথ্যা মামলা করে তাকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দেন তিনি। আন্দোলন দমনে পুলিশ জীবননাশক অস্ত্র ব্যবহার করতে পারবে কিনা এ ব্যাপারে পুলিশ সংস্কার কমিশন সময়োপযোগী সিদ্ধান্ত নেবে। পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি রফিকুল ইসলামের সহায়তায় দেখুন সাকিবুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি বাহারুল আলম। পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন পুলিশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা। জুলাই আগস্ট আন্দোলনে কতিপয় পুলিশের বাড়াবাড়ির জন্য দুঃখ প্রকাশ করেন আইজিপি। বলেন, হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা দায় এড়াতে পারবে না। যে কোনো অপরাধী হোক না কেন, সেটা হত্যাকাণ্ড হোক অথবা অন্য যে কোনো কাণ্ড হোক, অন্য যে কোনো অপরাধ হোক, অবশ্যই সেটা আইনের আওতায়, আদালতের বিচারে আসা উচিত। এটা প্রত্যেকটা অপরাধের বেলায়। আইজিপি বলেন, পুলিশের কাজ জানমাল রক্ষা করা, জীবন নেয়া নয়। সবকিছু বিবেচনা করে সংস্কার কমিশন পুলিশের অস্ত্রনীতি ঠিক করবে। এই যে পুলিশ সংস্কার কমিশনের ইয়েতেও বিবেচনায় এই জিনিসটা আছে, কারণ এটাও তো সংস্কারের একটা অংশ। পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা, মানুষ যেন আস্থাটা পায় না যে এই পুলিশটা ঠিক আছে, আমার কাজটা করবে। 5 আগস্টের পর থেকে দেশে মামলা বাণিজ্য চলছে বলেও জানান আইজিপি। যারা নিরীহ তাদের হয়রানি করা হবে না বলেও আশ্বাস দেন পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে, নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন, প্রতারিত করছেন, টাকা নিচ্ছেন। বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। পুলিশ বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহার হোক তা চান না আইজিপি। আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ কাজ করবে বলেও জানান নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা ও শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে।
এছাড়া ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল সহ অন্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। জুলাই বিপ্লবের পরে যেই পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য সময় দিতে হবে। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে 2 দিনের সফরে আগামী 10 ডিসেম্বর ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠকে সীমান্ত উত্তেজনা, বাণিজ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতে পারে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটি প্রথম সফর হতে চলেছে। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি আসছেন, এটা কনফার্ম। তার সফর এবং এফওসির বৈঠকটি আগামী 10 ডিসেম্বর হওয়ার কথা থাকলেও এটি একদিন আগে হতে পারে। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় তিনি বলেন, হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টির উস্কানিদাতার পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ। এদিকে ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বাংলাদেশের পতাকা অবমাননা ও হাই কমিশনে ভারতের উগ্রবাদীদের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে রিজভী আহমেদ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে এই প্রতিবাদ জানান। বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন, স্বাধীন দেশ হিসাবে সেটা আপনার করা উচিত ছিল না। যদি শেখ হাসিনা 5 আগস্টের পর এই মোদির পদতলে আশ্রয় না নিত, তাহলে আজকে এই ঘটনাগুলা ঘটতো না। আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না, আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না, আমরা ওদের পণ্য বর্জন করব। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধে বিজয়ের 53 বছরে উৎপাদন কয়েক গুণ বাড়লেও এখনও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেনি দেশ। বাজারে নিত্য পণ্যের অস্বাভাবিক দামে ত্রাহি অবস্থা মধ্য ও নিম্নবিত্তের। বিশ্লেষকরা বলছেন, একদিকে কৃষিতে আধুনিক প্রযুক্তি পুরোপুরি ব্যবহার শুরু করা যায়নি, অন্যদিকে বাজার চলে গেছে সিন্ডিকেটের কবজায়। এর বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। পণ্যের দামে লাগামহীনতা, একবার বাড়লে কমার লক্ষণ না থাকা, বিশ্বে এমন দাম বৃদ্ধির বিরোধ চিত্র দেখা মিলবে বাংলাদেশে। এতে বঞ্চনার শিকার কেবল সাধারণ মানুষ। মরে বেঁচে আছে আর কি। যে জিনিসের দাম গত বছর ছিল 20 টাকা, সেটার দামে এবার 80 টাকা। আমাদের বাঁচার কোনো উপায় নেই। সামনে কি হবে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। শুধু তাই নয়, সরকারি কাগজে কলমে মূল্যস্ফীতি গত কয়েক বছরে যে হিসাব দেখানো হয়েছে, বাস্তবে তার পরিমাণ অনেক বেশি। মিনিকেট তেল ছিল 50 টাকা, 45 টাকা, এখন 75 টাকা। তেল যদি 3 বছর আগে হিসাব করি তাহলে আপনার ছিল 80, 90, 110, এখন 180 টাকা। 3 বছর আগে চিনি কিনতাম 55 টাকা, 60 টাকা, এখন ওই চিনি বিক্রি করতেছি আমরা 130 টাকা, 25 টাকা। বিভিন্ন পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর থেকে দেশের ধানের উৎপাদন বেড়েছে 3.5%, 10 গুণ বেড়েছে গমের উৎপাদন, সবজি ও মাছের উৎপাদন বেড়েছে 4 থেকে 7%। তারপরও কেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারছে না বাংলাদেশ? আমাদের সমসাময়িক দেশগুলো তারা কৃষির যেরকম একটা মডার্নাইজ করেছে, আধুনিক টেকনোলজি করেছে, কৃষির উৎপাদনশীলতা বাড়িয়েছে নানাভাবে, সেই ঘটনাটা কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে আছি। এদিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বাজার। এর পেছনে কলকাঠি নাড়ছেন কারা? পুরো যে আমাদের বাজার ব্যবস্থাপনা, সেটা সম্পূর্ণভাবে সিন্ডিকেট ভিত্তিক হওয়ার কারণে এবং সিন্ডিকেটের একটা ব্যাপক প্রভাব থাকার কারণে
আমরা কিন্তু সেই সুফলটা পাচ্ছি না। কৃষকেরা একদিকে দাম পাচ্ছেন না, তারা পণ্য উৎপাদন করছেন, তারা ঋণের জালে আবদ্ধ হয়ে যাচ্ছেন। অন্যদিকে যারা কৃষি ব্যবসার সঙ্গে জড়িত, খাদ্যপণ্যের ব্যবসা যারা করছেন, তারা ফুলে পেঁপে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন, তারা অর্থ পাচার করছেন। বিশ্লেষকরা বলছেন, পণ্যের উৎপাদন বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি এবং কারসাজিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্ত তৈরি করতে হবে যে যারা বড় ব্যবসায়ী, তারা যদি এই অন্যায়ের সাথে জড়িত থাকেন, তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিতে হবে, তাদের জেল জরিমানা করতে হবে। তাহলে সেক্ষেত্রে অন্যেরাও সাবধান হয়ে যেত। ওই দৃষ্টান্তটা করতে পারছি না বলেই ব্যবস্থাপনার উন্নতি হচ্ছে না, সিন্ডিকেটের হাতে পুরো বাজারটা জিম্মি। পাশাপাশি মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিলেন তারা। এরকম যেটা সমন্বিত উদ্যোগ নেওয়া যায়, হয়তো তাহলে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাফল্য দেখাতে পারবো। সেলিম মালিক, RTV, ঢাকা। রাজধানীর উত্তরার তুরাগ থানার কামারপাড়া পুরাতন থানা রোড এলাকায় 2 বছরের শিশু ও তার মায়ের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় নাইম ওরফে বাবু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ময়মনসিংহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান। তিনি বলেন, 21 নভেম্বর নিজের শিশু সন্তানকে নিয়ে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন সাথী রানী। এ সময় সাথীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে 8 আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় নাইম ওরফে বাবু। পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। গেল 24 ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের শুরুতেই 21 জনের এবং চলতি বছর এখন পর্যন্ত 509 জনের মৃত্যু হলো। মোট আক্রান্ত হয়েছে 94,314 জন। সারা দেশের মতো বরিশালেও থেমে নেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 55 জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 57 জনের। প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। চিকিৎসকরা জানায় ডেঙ্গু শনাক্তে নতুন লক্ষণ দেখা দিচ্ছে। রাজধানীতে শুরু হলো 3 দিন ব্যাপী অ্যাডভান্স টেকনোলজি সলিউশন ATS এক্সপো 2024। দ্বিতীয়বারের মতো একক এই বৃহৎ শিল্প মেলা আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন। মেলায় একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস উৎপাদিত আন্তর্জাতিক মানের 50,000-এরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, সার্ভিসেস ও টেস্টিং সলিউশন প্রদর্শন করা হচ্ছে। রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল 3-তে আয়োজিত এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। মেলায় সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উদ্বোধন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান ব্রায়ান থমসন গুলিতে নিহত হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বলছে সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সময় গেল বুধবার ভোরের দিকে ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এই সময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে। মাত্র 3 মাসের মাথায় আস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটে বিরোধী দলীয় আইন প্রণেতারা সমর্থন জানানোর পর বার্নিয়ের সরকারের পতন হয়। গেল সোমবার দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা খাটিয়েছিলেন তিনি। ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতি এখন দেশটির নাগরিকদের জন্যই শুধু গভীর উদ্বেগের নয়। বিশ্লেষকরা বলছেন বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপে সম্ভাব্য অস্থিরতা তৈরির পেছনেও এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জার্মানির পাশাপাশি ফ্রান্সকে ইউরোপীয় ইউনিয়নের আদর্শিক ও রাজনৈতিক অশ্বশক্তির চালক শক্তি হিসেবে দেখা হয়, কিন্তু এই চালক শক্তি দুর্বল হয়ে পড়ছে বলে অভিমত সমালোচকদের। দুই দেশের মধ্যে ফ্রান্সই শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধে বিভক্ত ও লক্ষ্যচ্যুত নয়, সম্প্রতি জার্মানিতেও বৈরিতায় জড়ানো 2 সরকারের পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং ইউন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন, নিয়োগ দিয়েছেন নতুন প্রতিরক্ষা মন্ত্রীকেও।
নতুন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন সৌদি আরবের দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চোই বিয়াং-ইয়াক। মঙ্গলবার রাতে হঠাৎ করে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন। কিমের পরামর্শে ইউন সামরিক আইন জারি করেছেন বলে অভিযোগ ওঠায় পদত্যাগের ঘোষণা দেন কিম। এদিকে পার্লামেন্ট সদস্যদের তীব্র বিরোধিতার মুখে সামরিক শাসন তুলে নিলেও প্রেসিডেন্টকে ঘিরে বিতর্ক থামেনি। জোরালো দাবি উঠেছে তার পদত্যাগের। আসছে শনিবার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের উপর ভোট আয়োজনের কথা রয়েছে। বজ্রপাতের কারণে সৃষ্ট বিস্ফোরণে ভিয়েতনামের 12 সেনা সদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। গেল সোমবার রাতে দেশটির ডংনাই প্রদেশের 7ম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে। বুধবার রাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, নিহতদের বেশিরভাগের মরদেহ পাওয়া গেছে, তবে নিখোঁজদের সন্ধান করছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, সৈন্যদের বহন করা ডোটেনেটরগুলোতে বজ্রপাতের কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এশিয়ার কমিউনিস্ট এই দেশটিতে সামরিক প্রশিক্ষণের সময় প্রাণঘাতী দুর্ঘটনার বিষয়টি বেশ বিরল। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।